সূর্যের আলো তো একদম ফ্রি। এটাকে তো আর জাহাজে করে বিদেশ থেকে আমদানি করতে হয় না। আর যেটা আমদানি করতে হয় না সেটাতে কোনো কমিশন বা কাটামানি খাওয়ার সুযোগ নেই। ঠিক ধরেছেন দর্শক। এই একটি মাত্র কারণেই বাংলাদেশের বুকে শত শত মেগাওয়াট বিশাল সব সোলার প্রজেক্ট বা সৌর বিদ্যুৎ কেন্দ্রগুলোকে দিনের আলো দেখার আগে গলা টিপে হত্যা করা হয়েছে। আজ আমরা লোডশেডিংয়ে যে ভয়ঙ্কর অন্ধকারে ডুবে আছি এর পেছনে আসল কারণ জানলে আপনার রক্ত গরম হয়ে যাবে। কিভাবে বিদ্যুৎ খাতে মাফিয়া শুধু নিজেদের পকেটে ভারী করার সুযোগ জন্য পুরো দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে এবং কিভাবে বিদেশি বিনিয়োগকারীদের তাড়িয়ে দেওয়া হয়েছে তা নিয়ে অরবিট নিউজ আজকের এই এক্সক্লুসিভ আয়োজন। আমরা উন্মোচন করব বিদ্যুৎ খাতের সে ভয়ঙ্কর মাফিয়া চক্রের অজানা নীল নকশা। আমরা আজকে এই ভিডিওতে উন্মোচন করব বিদ্যুৎ খাতে সে ভয়ঙ্কর মাফিয়া চক্রের অজানা নীল নকশা। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে বছরে প্রায় 300 দিন কড়া রোদ থাকে। এই অফুরন্ত রোদকে কাজে লাগিয়ে সৌর বিদ্যুৎ বা সোলার পাওয়ার হতে পারতো আমাদের দেশের সবচেয়ে বড় আশীর্বাদ। গত এক দশকে বিশ্বের বড় বড় অনেক নামি দামি কোম্পানি বাংলাদেশের সোলার প্রজেক্ট করার প্রস্তাব নিয়ে এসেছিল। তারা বলেছিল আপনারা শুধু আপনাদের অনাবাদি বা পড়ে থাকা জমিটুকু দিন, টাকা মেশিন টেকনোলজি সব আমরা আনবো, আপনারা শুধু সস্তায় বিদ্যুৎ কিনবেন। কিন্তু এই দারুণ প্রস্তাবগুলো যখন বিদ্যুৎ ভবনের এসি রুমে বসা বড় বড় কর্তাদের টেবিলে গেল, তখন শুরু হলো এক নোংরা নাটক। একটু খেয়াল করলেই দেখবেন বিগত সরকারের কুইক রেন্টাল বা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য কোনো টেন্ডার ছাড়াই ইন্ডেমনিটি আইনের আড়ালে এক রাতের মধ্যে বিল পাস করে দিত। কিন্তু যখনই সৌর বিদ্যুতের ফাইল আসতো তখনই তাদের নানা রকমের চাল বাহানা শুরু হতো। গ্রিডে লাইন নেই, জমির ঝামেলা আছে, ফ্লেক্সিবিলিটি স্টাডি নাই, এমন হাজারো টেকনোলজি অজুহাত দেখিয়ে ফাইলগুলো লাল ফিতা বেঁধে ড্রয়ারে ফেলে রাখা হতো। মাসের পর মাস সচিবালয় বারান্দায় ঘুরে হতাশ হয়ে বিদেশি বিনিয়োগকারীরা বাধ্য হয়ে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। এটি কোনো সাধারণ প্রশাসনিক দীর্ঘসূত্রতা বা কাজের ধীরগতি ছিল না, এটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত একটি ষড়যন্ত্র। আপনারা খুব ভালো করেই জানতেন তারা কি করছেন। তারা মূলত একটি দেশের স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথটি ঠান্ডা মাথায় খুন করেছিলেন। কিন্তু কেন এই অদ্ভুত আচরণ? সোলার প্রজেক্টগুলো কি বিগত সরকার আর তাদের আমলাদের কেন জমের মতো হয় পেত? এর আসল উত্তরটুকু আছে আমাদের দেশের জ্বালানি খাতের সে ভয়ঙ্কর মাফিয়া সিন্ডিকেটের কাছে, যারা দেশীয় গ্যাস তোলা বন্ধ করে দিয়ে বিদেশ থেকে এলএনজি এবং কয়লা আমদানি করে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল। বিদেশ থেকে এলএনজি বা কয়লা আমদানি করা মানেই হলো হাজার হাজার কোটি টাকা বিশাল লেনদেন। প্রতিদিন সমুদ্রবন্দর দিয়ে যখন কয়লা বা গ্যাস বিশাল কার্গো জাহাজ দেশে ঢোকে, তখন প্রতি টন কয়লা বা এলএনজির উপর নির্দিষ্ট অঙ্কের ডলার কমিশন হিসেবে সোজা চলে যায় মাফিয়াদের সিঙ্গাপুর বা সুইস ব্যাংক গোপন অ্যাকাউন্টে। এই কমিশন বাণিজ্য এতটাই লজ্জাজনক যে এর জন্য তারা পুরো দেশকে অর্থনৈতিক আমদানি নির্ভর করে একটি খাদের কিনারায় ঢেলে দিয়েছে। একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, দেশে যদি বিশাল আকারের এই সোলার প্রজেক্ট হয়ে যেত তাহলে কি হতো? দিনের বেলায় যখন বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি থাকে তখন সোলার প্যানেলগুলো একদম ফ্রিতে সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে জাতীয় গ্রিডে সাপ্লাই দিত। এর ফলে স্বাভাবিকভাবে এলএনজি এবং কয়লার আমদানি কমে যেত, আর জ্বালানি আমদানি কমা মানেই মাফিয়াদের পকেটে কমিশনের ডলার ঢোকা বন্ধ হয়ে যাবে। মাফিয়ারা খুব ভালো করেই জানতো তারা কয়লা বা এলএনজি বাজার নিয়ন্ত্রণ করতে পারবে, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে পারবে, কিন্তু সূর্যকে তো আর নিয়ন্ত্রণ করতে পারবে না। সূর্যের আলোয় কোনো সিন্ডিকেট নেই, কোনো কমিশন নেই। আর ঠিক এই কারণে এলএনজি বা কয়লা মাফিয়া চায়নি বাংলাদেশ কোনোদিনও সৌর বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ হোক। তারা তাদের দেশীয় এজেন্ট, দুর্নীতিবাজ আমলা এবং রাজনৈতিক কাজে লাগিয়ে সোলার প্রজেক্টগুলোকে আদরঘর ধ্বংস করে দিয়েছে। সোলার প্রজেক্ট বাতিল করা এই ভয়ঙ্কর প্রভাব আমাদের অর্থনীতির উপর কতটা মারাত্মক তা আজ লোডশেডিংয়ের দিকে তাকালেই পরিষ্কারভাবে বোঝা যায়। যখন বিশ্ববাজার এলএনজি এবং কয়লার দাম রকেটের মতো বেড়ে গেল, যখন বাংলাদেশের ব্যাংকের রিজার্ভের তলানিতে এসে ঠেকলো, তখন আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো ডলার আর জ্বালানির অভাবে একের পর এক বন্ধ হয়ে যেতে শুরু করলো। আমরা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ের অন্ধকারে ডুবে থাকলাম। কলকারখানার উৎপাদনে ব্যাহত হলো, হাসপাতালের রোগীদের জীবন বিপন্ন হলো। কিন্তু বিগত 10 বছরে আমাদের মোট বিদ্যুতে অন্তত 20 থেকে 30%
যদি সৌর বিদ্যুৎ থেকে উৎপাদন করতে পারতাম তবে আজ আমাদের এই চরম সংকটে পড়তে হতো না। দিনের বেলা সোলার প্যানেলে আমাদের গ্রিডকে বাঁচিয়ে রাখতো, আর রাতের জন্য আমরা আমাদের সীমিত গ্যাস এবং কয়লা ব্যবহার করতে পারতাম। কিন্তু নিজেদের পকেট ভারী করার জন্য এই মাফিয়ারা অত্যন্ত নিখুঁতভাবে এই দেশে বিদেশের কাছে জিম্মি করে রেখে দিয়েছে। শুধু একটি অর্থনৈতিক ক্ষতি বা দুর্নীতি নয়, এটি হলো একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জ্বালানির নিরাপত্তার উপর সরাসরি আঘাত। আপনি যখন আপনার বেঁচে থাকার সবচেয়ে জরুরি উপাদানের জন্য অন্য দেশের বা আন্তর্জাতিক বাজারের কাছে জিম্মি থাকেন, তখন আপনি আক্ষরিক অর্থেই পরাধীন। আর যারা নিজেদের পকেট ভারী করার জন্য রাষ্ট্রকে এই পরাধীনতার শৃঙ্খলায় আটকে রাখে, তারা কোনো সাধারণ অপরাধী নয়, তারা চরম রাষ্ট্রদ্রোহী। গত 5ই আগস্টে ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে হয়তো স্বৈরাচার পতন হয়েছে, কিন্তু বিদ্যুৎ ভবনে এসি রুমে বসে থাকা লুটের মাফিয়ারা কি পালিয়েছে? না, তারা এখনও সেখানেই বসে আছে। তারা এখনও আমলাতন্ত্রের রন্ধে রন্ধে ঘাপটি মেরে বসে আছে। বর্তমান সরকার আজ এক চরম ঐতিহাসিক এবং কৌশলগত অগ্নি পরীক্ষার মুখোমুখি। এই ডলার সংকট এবং লোডশেডিংয়ের দুশ্চক্রের থেকে বের হয়ে আসার একমাত্র এবং সবচেয়ে দ্রুত কার্যকর উপায় হলো নবায়ন শক্তি দিকে পুরো দমে ঝাঁপিয়ে পড়া। কিন্তু এই কাজটি করা মোটেও সহজ হবে না, কারণ যে মুহূর্তে সোলার প্রজেক্টে ওই ধুলো পড়া ফাইলগুলো ড্রয়ার থেকে বের করতে চাইবে, সেই মুহূর্তে আমদানিকারক সিন্ডিকেট এবং তাদের আমলাতান্ত্রিক দোসররা সর্বশক্তি দিয়ে বাধা দেবে। তারা আবারও নতুন করে গ্রিডের স্টেবিলিটি বা জমির অভাবের মতো টেকনোলজি জুজু দেখিয়ে সরকারকে ভয় দেখানোর চেষ্টা করবে। বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে যে তারা মাফিয়াদের ফাঁদে পা না দেওয়ার মতো বোকা নয়। 5ই আগস্টের স্পিরিটকে বুকে ধারণ করে মেরুদণ্ড সোজা রেখে লাল ফিতা ভূত তাড়াতে হবে। অবিলম্বে আটকে রাখা সোলার এবং উইন্ড এনার্জি প্রজেক্টগুলো দ্রুত গতিতে অনুমোদন দিয়ে কাজ শুরু করতে হবে। একটি রাজনৈতিক পছন্দ নয়, এটি এখন রাষ্ট্রকে টিকিয়ে রাখার সবচেয়ে জরুরি কৌশলগত শর্ত। আপনারা যদি কখনো কক্সবাজারে ঘুরতে যান, তাহলে আপনারা অবশ্যই কক্সবাজার রেল স্টেশনে কখনো কখনো গিয়ে থাকবেন, এবং রেল স্টেশনের উপরে উঠলেই আপনারা দেখতে পাবেন উইন্ড টানেলগুলো। দূর থেকে উইন্ড টানেলগুলো স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে। হয়তোবা একটা কি দুটো উইন্ড টানেল চলতে থাকে, বাকি সবগুলো বন্ধ হয়ে গিয়েছে। কেন হয়ে গিয়েছে? রক্ষণাবেক্ষণের অভাব, নাকি এই যে মাফিয়া সরকারের ফাইলগুলো লাল ফিতা দিয়ে বেঁধে রেখে দিয়েছে? কয়েকশো কোটি টাকা পকেটে হাতিয়ে নিয়ে চলে গিয়েছে সুইস ব্যাংকের নির্দিষ্ট কোনো গোপন অ্যাকাউন্টে। 17 কোটি মানুষের ভবিষ্যৎ কোনোভাবেই ওই গুটি কয়েক মাফিয়ার অদৃশ্য কমিশনের হাতে জিম্মি থাকতে পারে না। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন নতুন সরকার কি পারবে বিদ্যুৎ ভবনের এই পুরনো সিন্ডিকেট ভেঙে দিয়ে সৌর বিদ্যুতের বিশাল প্রজেক্টগুলো চালু করতে, নাকি আবারও সেই এলএনজি মাফিয়া নতুন করে ছদ্মবেশে বাধা হয়ে দাঁড়াবে? আগামী দিনে জ্বালানি নিরাপত্তার এই ভয়ঙ্কর দাবার বোর্ডের কে জিতবে? আপনার অত্যন্ত মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে রেখে জানাতে পারেন। দেশের জ্বালানি খাত এবং রাজনৈতিক সব গভীর বস্তুনিষ্ঠ এবং অজানা বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের অরবিট নিউজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবশেষে একটা কথাই বলতে চাই, সত্যর পথে থাকবেন, সত্যকে সাহায্য করবেন, ইনশাআল্লাহ বিজয় নিয়ে আসবে এই সত্য। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রাজনৈতিক বিশ্লেষণ ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।